চলে এলাম বাংলা ব্যাকরণের ১৬তম এপিসোড নিয়ে। এই এপিসোডের প্রথম প্রশ্ন, বিভক্তির পরিপূরক হিসেবে কাজ করে ক্রিয়াজাত অনুসর্গ, শব্দজাত অনুসর্গ, উভয় প্রকার অনুসর্গ নাকি কোনোটাই নয়? সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ উভয় প্রকার অনুসর্গ। কেননা আমরা জানি যে অনুসর্গ কিন্তু শব্দ বিভক্তির অভাব পূরণ করে, শব্দের পরে বসে এবং এই অনুসর্গ কিন্তু এক প্রকার অব্যয়, এবং সেই সঙ্গে এই বিভক্তির পরিপূরক হিসেবে কাজ করে ক্রিয়াজাত অনুসর্গ, শব্দজাত অনুসর্গ উভয় প্রকার অনুসর্গই। অনুসর্গ দুই প্রকার, ক্রিয়াজাত অনুসর্গ, শব্দজাত অনুসর্গ, এবং এই দুজনেরই প্রধান কাজ হচ্ছে বাক্যের মধ্যে বিভক্তির অভাব পূরণ করা। নেক্সট, স্কুলে পৌঁছানো মাত্রই বৃষ্টি আরম্ভ হইয়াছে বাক্যটি যার উদাহরণ। স্বাভাবিকভাবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সরল বাক্য, কেননা মিশ্র বাক্য মানে আমরা জানি সরল বাক্য জটিল বাক্যের যদি মিশ্রণ থাকে বা বিভিন্ন বাক্যের মিশ্রণ থাকলে সেটা হয় মিশ্র বাক্য। স্বাভাবিকভাবে এটা হচ্ছে না, কেননা এখানে একটা মাত্র বাক্য রয়েছে, আর মিশ্র বাক্য হলে দুটো বাক্য বা একাধিক বাক্য থাকে। জটিল বাক্য হবে না, আর যৌগিক বাক্য তো নয়ই। স্বাভাবিকভাবেই এটা কিন্তু সরল বাক্যের উদাহরণ। নিষ্ঠুর নিড়ানি দিয়ে নিড়িয়ে ফেলা যায়। এখানে নিড়ানি হলো, এখানে আন্ডারলাইন করা হয়নি, বরং এখানে আন্ডার কোটেশনের মধ্যে বলা হয়েছে এই নিষ্ঠুর নিড়ানি দিয়ে নিড়িয়ে ফেলা যায়। বাক্যের মধ্যে নিড়ানি দিয়ে নিড়িয়ে ফেলা যায়। নিড়ানি হলো কি, অর্থাৎ এটা কারক থেকে চাওয়া হয়েছে। কর্তৃকারক, কর্মকারক, নিমিত্তকারক নাকি করণকারক? একটু চিন্তা ভাবনা করতে হবে। বলা হয়েছে নিষ্ঠুর নিড়ানি দিয়ে নিড়িয়ে ফেলা যায়। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু এই বাক্যটাকে কয়েকবার পড়বেন, মিনিমাম 2বার থেকে 3বার পড়বেন, আপনাদের কাছে তাহলে টার্মটা ধরতে সুবিধা হবে। বলা হচ্ছে নিষ্ঠুর নিড়ানি দিয়ে নিড়িয়ে ফেলা যায়। আমরা জানি দ্বারা দিয়া কর্তৃক উল্লেখ থাকলে সেটা কি হয়? করণকারক, তাই তো? সঠিক উত্তর কিন্তু এটাই, অর্থাৎ নিষ্ঠুর নিড়ানির দ্বারা নিড়িয়ে ফেলা যায়, নিষ্ঠুর নিড়ানি দিয়ে নিড়িয়ে ফেলা যায়। দেখুন স্বাভাবিকভাবেই এখানে উত্তর এসে যাচ্ছে করণকারক। কর্তৃকারক হবে না, আমরা পরিষ্কার বুঝতে পারছি। নিমিত্তকারক, জন্য নিমিত্ত এইসব আসছে কি? আসছে না তো, তাহলে কি করে হবে? আর কর্মকারক কিন্তু এটা কোনো মতেই নয়, কর্তৃকারক কর্মকারক কোনো মতেই নয়, এটা করণকারক হবে, কেননা দ্বারা দিয়া কর্তৃক বোঝাচ্ছে। এদেশের বুকে 18 আসুক নেমে, এটি যে বাক্যের উদাহরণ। সন্দেহবাচক কি হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে সন্দেহবাচক হবে না। অনুজ্ঞাসূচক তো নয়, কেননা নির্দেশ আদেশ এইসব বোঝায়। তাহলে প্রার্থনাসূচক আর আবেগসূচকের মধ্যে কিন্তু অনেকটা ডাউট ফিল হয়। সঠিক উত্তর রয়েছে প্রার্থনাসূচক। অনেকে কিন্তু এখানে আবেগসূচকে দিয়ে ফেলবেন। এদেশের বুকে 18 আসুক নেমে, এটা কিন্তু আবেগের বশেই কিন্তু বেশিরভাগ মানুষ বলে, বা আবেগের বশেই হয়ে যায় এরকম একটা ভাবনা নিয়ে আবেগসূচক করে ফেলে, কিন্তু সঠিক উত্তর রয়েছে এই প্রার্থনাসূচক, অর্থাৎ অপশান সি। যে বাচ্চে ক্রিয়ায় প্রধান সেটি হলো ভাব বাচ্চে। পরিষ্কার, এটা বিশেষ কিছু ডিটেলস আলোচনা নেই। ভাব বাচ্চে ক্রিয়াই প্রধান, এবং ক্রিয়াটাই প্রধান সেটা দেখেই সেইটা কর্তৃবাচ্য, কর্মবাচ্য না ভাববাচ্য সেটাকে কিন্তু সহজেই সিলেক্ট করা যায়। বেশ, তাহলে এখানে অপশান এ এখানে সঠিক উত্তর আসছে। মনে তিক্ততা পুষে রেখে লাভ নেই। এখানে তিক্ততা কি? ক্রিয়াবাচক। অনেকে কিন্তু এটা ভেবে নেবেন ক্রিয়াবাচক, আর ভাববাচক ভাবতেও কিন্তু দ্বিধা থাকে না। তিক্ততা একটা ভাব ধরে নেবেন, কিন্তু তিক্ততা একটা গুণ বোঝাচ্ছে। মনে তিক্ততা পুষে রেখে লাভ নেই মানে কটূক্তি বা তিক্ততা, কুটিলতা, এই যে জটিলতা, এই যে ব্যাপারগুলো সেইগুলোই তিক্ততার সঙ্গে সম্পর্কযুক্ত, আর সেইগুলো কি এক একটা গুণ বোঝায়। স্বাভাবিকভাবেই এটা হলো মনে তিক্ততা পুষে রেখে লাভ নেই। রেখাঙ্কিত পদটি অর্থাৎ তিক্ততা পদটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ। পায়ের দগদগে ঘাটা এখনও শুকোয়নি। এখানে দগদগে পদটি যার উদাহরণ। কী হবে বলুন তো? এখানে ঘা আছে আর তার আগে দগদগে আছে, অর্থাৎ ঘাটা কি? দগদগে, তাহলে বিশেষ্যের বিশেষণ, তাই তো? এটা কিন্তু ভেবে ফেলবেন সকলেই, বা এটা হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়। বিশ্বাসসূচক হবে না, কেননা বারবার উল্লেখ নেই, কিন্তু ভেবে ফেলবেন যে দগদগে, কিন্তু একটু চেঞ্জ আছে। যদি বলতো দগদগ, দগে দগে, এরকম ব্যাপার এলে তাহলেও একটা ভাবা যেত, কিন্তু এখানে সেটা হবে না। বিশেষণের বিশেষণ এটা কি হবে? বরং বিশেষ্যের বিশেষণটা ভাবা যায়, তাহলে স্বাভাবিকভাবে এটাও হচ্ছে না। তাহলে বাকি থাকছে আমাদের কোনটা? বিশেষ্যের বিশেষণ আর একটা ধন্যাত্মক বিশেষণ। সঠিক উত্তর রয়েছে কিন্তু এই অপশান সিতে, অর্থাৎ ধন্যাত্মক বিশেষণ।
কারণ এটা কিন্তু মানে দগদগে ঘা, টকটকে লাল, ফুটফুটে জ্যোৎস্না, ঝাঁঝাঁ রোদ, খাঁ খাঁ মাঠ, এই যে ব্যাপারগুলো, এগুলো কি একটা ধন্যাত্মক শব্দ বা ধন্যাত্মক পদ বোঝাচ্ছে। তাহলে এটা কি ধন্যাত্মক, এখানে বিশেষণ চাওয়া হয়েছে, বিশেষণ। এবং এটা কি ভাব প্রকাশক ধন্যাত্মক বিশেষণ। যদি তারও শ্রেণীবিভাগের মধ্যে যাওয়া হয় সেক্ষেত্রে উত্তর দিতে হবে ভাব প্রকাশক ধন্যাত্মক বিশেষণ। কিংবা বলা হলো ঘা টনটন করছে, যন্ত্রণায় টনটন করছে, সেটাও কিন্তু ভাব প্রকাশক, কেন টনটনটা তো শ্রুতিগ্রাহ্য নয়। বাক্যের অপরিবর্তনীয় পদটি হলো অব্যয় পদ, কোনো ব্যাপার নয়, অব্যয় কোনোভাবেই সেটা পরিবর্তন হয় না। বাক্যের মধ্যে অপরিবর্তনীয়, এই অব্যয় হচ্ছে অপরিবর্তনীয়, এটা মনে রাখবেন। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকমভাবে এই প্রশ্নটাই করা হয়, একদম ঘুরিয়ে ফিরিয়ে। সে কারণেই এটা কিন্তু মনে রাখতে হবে যে অব্যয় মানে নেই ব্যয় যার, মানে যার কোনো ব্যয় নেই বা যেটা কোনো অবস্থাতেই পরিবর্তনীয় নয়। অমুক সব কিছু করে দেবে, এইটা ভেবে বসে থাকলে চলবে না, বা এটা ভেবে বসে থাকলে চলবে না। অমুক বলতে এখানে কি, অমুকটা কে সেটা তো নির্দেশ করা হয়নি, পার্টিকুলার করে বলা হয়নি, শুধু বলা হচ্ছে অমুক, অর্থাৎ অনির্দেশক। কিন্তু এখানে অনির্দেশক অপশানে নেই, রয়েছে কি অনাদ্যিবাচক। আমরা জানি পারস্পরিকটা হবে না, এটাও আমরা জানি। ব্যক্তিবাচক আমরা ধরতে পারছি, কিন্তু অনেকে ব্যক্তিবাচক করে ফেলবেন, কেননা অমুক বলতে কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু পার্টিকুলার কোন ব্যক্তি সেটা তো বোঝাচ্ছে না। আর আত্মবাচক এটা কিন্তু হবে না, নিজ, স্বয়ং, এগুলো তো এখানে ব্যাপারটা নেই। বলা হচ্ছে অমুক সব কিছু করে দেবে, এটা ভেবে বসে থাকলে চলবে না। অর্থাৎ অমুক বলতে কে সেটা নির্দেশ করা হয়নি, অর্থাৎ অনির্দেশক। আর সেটারই এখানে বলা হচ্ছে অনাদিবাচক বা অনাদ্যিবাচক। বেশ, পরবর্তী কোয়েশ্চেন, আজকের এপিসোডের শেষ কোয়েশ্চেন। কে বা শুনাইল শ্যামনাম। শুনাইল অর্থাৎ আমাকে দিয়ে কাজটা করিয়ে নিল, প্রযোজক ক্রিয়া। মৌলিক ক্রিয়া হলে কী হবে, ধাতুর ব্যাপার আসবে। আর যৌগিক ক্রিয়া, ইয়া বা ইতে প্রত্যয়ন্ত অসমাপিকা ক্রিয়ার পর যদি সমাপিকা ক্রিয়া এসে যায় তাহলে সেক্ষেত্রেও যৌগিক ক্রিয়া এসে যায়। আর এখানে প্রযোজক ক্রিয়া বলতে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেওয়ার ব্যাপারটা এখানে আছে, যার জন্য এটা হয়ে যাচ্ছে কে বা শুনাইল শ্যামনাম প্রযোজক ক্রিয়ার উদাহরণ। এখানে আমরা একদম লিস্ট আউট করে দিয়েছি কত নম্বর প্রশ্নের কত নম্বর উত্তর হবে। এখানে ডান দিকে যে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, হাইলাইট করে দেওয়া আছে, এগুলো আমরা তুলে দেব, কেমন? তাহলে আপনাদের এই পেজটা নিজেরাও প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হবে, কেননা আপনারা নিজেরাই বলেছেন যে এই অ্যান্সারগুলো পাশে রাখার কারণে প্র্যাকটিস করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, সেখান থেকে এই পিডিএফটা অতি সহজে সংগ্রহ করে নিয়ে নিজেদের মতন করে সেটা প্রিন্ট আউট করেই হোক, কিংবা কম্পিউটারেই হোক, কিংবা ল্যাপটপেই হোক, কিংবা মোবাইলেই হোক, ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। যেমনটা আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন, ঠিক এটাই কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে সেখান থেকে পেয়ে যাবেন। এবং টেলিগ্রামে গ্রুপে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকছে, সেখান থেকে অতি সহজে আপনারা টেলিগ্রাম গ্রুপে যেতে পারবেন। তো চলুন, আজকের এপিসোডে আমরা এটাই আপাতত আলোচনা করলাম। এ ব্যাপারে আপনাদের কি অভিমত, ভিডিও কেমন লেগেছে সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।